21 মে 1990 ঢাকার দায়রা আদালতে নিয়ে আসা হয় দুজন প্রেমিক প্রেমিকাকে। সেই দুজনকে দেখার জন্য কোর্টের সামনে ভিড় জমায় হাজার হাজার মানুষ। কয়েক ঘন্টার মাঝেই কোর্টের আশেপাশের এলাকায় এতটা জাম লেগে যায় যে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পুলিশ সকল দিকে বাউন্ডারি দিয়েও মানুষ আটকাতে পারে না। শুধু একবার না, প্রতিবারই যখন তাদেরকে কোর্টে আনা হতো, মানুষের সংখ্যা এতটাই বেশি হয়ে যেত যে মানুষ নিয়ন্ত্রণ করতে পুলিশকে রীতিমতো মানুষের উপর লাঠি চার্জ করতে হতো। চারদিকের মানুষ বাসার ছাদে উঠে বসেছিল শুধুমাত্র এই দুজন প্রেমিক প্রেমিকাকে এক নজর দেখার জন্য। ভিড় থেকে অনেকেই তাদের দিকে জুতা খুলে খুলে মারতে শুরু করে। অনেকেই গ্রাম থেকে শহরে চলে আসে শুধুমাত্র এই কেসের রায় শোনার জন্য। সবার মুখে তখন একটাই স্লোগান, যে কোনো মূল্যে এই দুজনেরই ফাঁসি দেওয়া চাই। কেসের প্রথম 1 মাস পর্যন্ত একজন আইনজীবীও আসামি পক্ষের মামলা নিতে পর্যন্ত রাজি হচ্ছিল না। আসামিদের পক্ষে মামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে 1 মাস যাবৎ দেশের সকল পত্রিকার ফ্রন্ট পেজে এই মামলা নিয়ে লেখালেখি হতো। আসামিদের প্রতি মানুষের মনে ঘৃণা এতটাই বেশি চলে এসেছিল যে আসামিদের সাথে শুধুমাত্র নিজের নাম মিল থাকার কারণে মানুষজন নিজেদের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলতে শুরু করে। কিন্তু কি এমন অন্যায় করেছিল এই দুজন প্রেমিক প্রেমিকা? কেন সারা দেশের মানুষ একযোগে তাদের ফাঁসি চাইছিল? ওয়েলকাম টু দ্য শো বিয়ন্ড দ্য হেডলাইন্স উইথ মারুফ। দিস ইজ দ্য কমপ্লিট স্টোরি অফ দি শারমিন রিমা কেস। সালের 9 এপ্রিল সকালবেলা নারায়ণগঞ্জের মিজিমিজি গ্রামের বাসিন্দা মনোরঞ্জন সরকার তার ইরি ধানক্ষেত দেখার জন্য মৌচাক সড়কের পাশ দিয়ে তার ধান খেতে যাচ্ছিল। একদম ভোরবেলা কাদামাটির রাস্তা চলতে চলতেই তার চোখে পড়ে রাস্তা জুড়ে রক্তের ছোপ ছোপ দাগ। কিন্তু গতকাল সকালেও এই দাগগুলি ছিল না। আবার আশেপাশে ভাঙা কিছু কাচের টুকরাও সে পড়ে থাকতে দেখে। কৌতূহলবশতই আশেপাশে দেখতে গিয়ে তার চোখে পড়ে কিছুটা দূরেই পানির দেওয়ার সেচের ড্রেনের মাঝে পড়ে আছে একটা 20-22 বছরের মেয়ের লাশ। মেয়েটার গায়ে খুব দামি জামা কাপড় আর সোনার অলংকার। এরকম দামি জামা কাপড় আর এত এত গয়না তাদের গ্রামের কারো হবার কথা না। মনোরঞ্জন সাথে সাথে দৌড়ে তার এলাকায় চলে যায় আর ঘটা করে গিয়ে এই ঘটনা এলাকার সবাইকে জানিয়ে দেয়। কিছুক্ষণের মাঝেই লাশের আশেপাশে অনেক মানুষের ভিড় জমে যায়। খবর পৌঁছে যায় সেই এলাকার থানায়, সিদ্ধিরগঞ্জ থানা। দুপুরের মধ্যেই কয়েকজন কনস্টেবল আর একজন এসআই সেখানে চলে আসে কিছু সাংবাদিকও। আর তখনই বের হয়ে আসে এই লাশ কোনো সাধারণ মেয়ের লাশ না, এটা নিজামুদ্দিনের ছোট মেয়ে শারমিন রিমা। কিন্তু কে এই নিজামুদ্দিন? নিজামুদ্দিন ছিলেন সেই সাংবাদিক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পুরোটা বাংলাদেশ ঘুরে খবর সংগ্রহ করতেন। তিনি কাজ করতেন বিবিসি, এএফপি, রয়টার্সের মতো বড় বড় আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাথে। একই সাথে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার সাংবাদিকতার কারণেই মুক্তিযুদ্ধের অনেক খবর আন্তর্জাতিক মহলে তখন পৌঁছাতে পেরেছিল। কিন্তু যুদ্ধের সময়ে খবর পৌঁছাতে পারলেও এই নিজামুদ্দিন নিজের দেশের স্বাধীনতার খবরটুকু আন্তর্জাতিক মহলে পৌঁছাতে পারেনি। কারণ 14ই ডিসেম্বর অন্যান্য বুদ্ধিজীবীদের মতো তাকেও করা হয়। তিনি যখন খাবার খাচ্ছিলেন তাকে তার ডাইনিং টেবিল থেকে খাওয়া অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়। তিনি শুধু নিজামুদ্দিন না, তিনি বুদ্ধিজীবী শহীদ সাংবাদিক নিজামুদ্দিন। নিজামুদ্দিনের মেয়ে হিসেবে তাই রিমাকে অনেকেই এক নামে চিনত। কিন্তু তার এই শুধুমাত্র একটাই পরিচয় ছিল না। রিমা ছিল ঢাকার দুইজন বিখ্যাত ডাক্তার মেহেরুন্নেসা আর ডাক্তার আবুল কাশেমের একমাত্র ছেলের বউ। 1989 সালের সেই সময় তারা ছিল ঢাকার সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন। টাকা পয়সার প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুরই কমতে ছিল না তাদের। ডাক্তার আবুল কাশেম ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। পাশাপাশি তাদের নিজেদেরই একটা সম্পূর্ণ ক্লিনিক ছিল। এক কথায় রিমা ছিল এমন একটা পরিবারের বউ যেখানে সে যা চাইতো তাই কিনতে পারত। শি ওয়াজ সাপোজ টু লিভ এ ল্যাভিশ লাইফস্টাইল উইথ হার হাজব্যান্ড, বাট হোয়ার ইজ হার হাজব্যান্ড? এত কিছু বলছি আমি, রিমার স্বামী সম্পর্কে এখনো কেন কিছু বলছি না? মনির হোসেন, ডাকনাম সুরজ, ডাক্তার মেহেরুন্নেসা আর ডাক্তার আবুল কাশেমের একমাত্র ছেলে। আমেরিকার ইউনিভার্সিটি অফ উইসকনসিন থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বাংলাদেশে ফিরে আসে। আর ফিরে এসে কয়েক বছরের মাঝেই নিজের বেশ কয়েকটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলে। নিজের 2টা গার্মেন্টস, ট্রেডিং হাউস, এক্সপোর্ট ইম্পোর্ট সহ অনেকগুলি বিজনেস। খুব দ্রুত সেও একজন ঢাকার প্রভাবশালী বিজনেসম্যানে পরিচিত হয়।
একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে পারেন। কিন্তু সেই বিজনেসম্যানকেই 9 এপ্রিল ভোর 4টার দিকে শুধুমাত্র একটা ছেঁড়া ফাড়া সেন্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা অবস্থায় সূত্রাপুরের সুইপার কলোনিতে ভিক্ষুকের মতো হাঁটতে দেখা যায়। ভোর তখন 4:30। সুইপার কলোনির বাসিন্দা রোকেয়া বেগম তার ছেলেকে নিয়ে পৌরসভার ড্রেন পরিষ্কার করছিল। তখনই সে দেখে একটা ছেঁড়া সেন্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে মুনির তাদের দিকে এগিয়ে আসছে। মুনিরের চোখ তখন ভয়ানক রকমের লাল। রোকেয়া আর নুরুজ্জাল অর্থাৎ রোকেয়ার ছেলে তাকে দেখি ভয় পেয়ে যায়। সাথে সাথেই তারা তাদের কাজ ফেলে তাদের নিজেদের ঘরে চলে যায়। মুনিরও তাদের পিছু পিছু তাদের ঘরে গিয়ে ঢুকে পড়ে। রোকেয়া ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? আপনি আমাদের কাছে কি চান? মুনির তখন তাকে এমন একটা কথা বলে যা শুনে রোকেয়ার গলা শুকিয়ে যায়। মুনির বলে, আমি আমার স্ত্রীকে করে এসেছি, আমাকে একটু আশ্রয় দিন। খুনের কথা শুনেই রোকেয়া আর তার ছেলে তাকে ঘর থেকে বের করে দেয় আর বলে, আশ্রয় নিতে চাইলে পাশেই হোটেল বদর নামে একটা হোটেল আছে, সেইখানে গিয়ে উঠুন, আমাদের এখানে আশ্রয় চাইতে আসবেন না। মুনিরও বাসা থেকে বের হয়ে আবার কলোনিতে ভ্যাগাবন্ডের মতো ঘুরতে শুরু করে। আর ঠিক তখনই আব্দুল জলিল নামের একটা লোক কলোনির কমন বাথরুম থেকে বের হয়েছে মাত্র। বের হয়ে দেখে সামনে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। জলিলকে দেখা মাত্রই মুনির তাকে এবার এসে রিকোয়েস্ট করতে শুরু করে তাকে বদর হোটেলে পৌঁছে দেওয়ার জন্য। জলিল আগে বদর হোটেলের বয়ের কাজ করত। একটা কাস্টমার নিয়ে যেতে পারলে সে একটা এক্সট্রা কমিশন পাবে। কমিশনের কথা চিন্তা করে সেই ভোরবেলায় জলিল তাকে বদর হোটেলে নিয়ে যায়। হোটেলে ঢোকার সময় জলিল আগে ঢুকে আর মুনির তার পিছু পিছু ঢুকে। এরকম স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা লোক দেখে হোটেলের দারোয়ান তাকে আটকে দেয়। সে তার পরিচয় আর ঠিকানা জিজ্ঞেস করে। মুনির জানায় তার বাসা ধানমন্ডি। দারোয়ান তখন তাকে পাল্টা প্রশ্ন করে, বাসা ধানমন্ডি হলে আপনি তো বাসায় যেতে পারেন, হোটেলে কেন উঠছেন? এবারও মুনির নির্লিপ্তভাবে বলে, আমি আমার স্ত্রীকে করে এসেছি, তাই এখন বাসায় যেতে পারবো না। শুধু তখন না, হোটেলে ঢোকার পর মুনির জলিলকেও ঠিক একই কথা বলে, কিন্তু জলিল আর দারোয়ান কেউই তার কথা বিশ্বাস করে না। দুজনই মনে করে হয়তোবা লোকটার কোনো মানসিক সমস্যা আছে। জলিল মুনিরকে হোটেলের রুমে উঠিয়ে তার কমিশন নিয়ে চলে যায়। হোটেলে মুনির সারা দিন ঘুমিয়ে কাটায়, কিন্তু বিকাল ঠিক 3টার দিকে হোটেলের একটা বয় দৌড়ে ম্যানেজারের কাছে আসে। সে জানায় সকালের পাগল লোকটা অর্থাৎ মুনির ফ্যানের সাথে বিছানার চাদর পেঁচিয়ে ঝুলে যাওয়ার চেষ্টা করছে। ম্যানেজার সাথে সাথে সূত্রাপুর থানায় খবর পাঠায়। পুলিশ স্টেশন হোটেলের একদম কাছেই ছিল, তাই কয়েক মিনিটের মাঝেই পুলিশ সেখানে চলেও আসে। মুনির ততক্ষণে অলরেডি বিছানার চাদর পেঁচিয়ে ঝুলেও গেছে। পুলিশ রীতিমতো হোটেলের দরজার ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে মুনিরকে উদ্ধার করে। মুনিরের অবস্থা তখন বেশ খারাপ। পুলিশ সাথে সাথে তাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে যায়। খবর পৌঁছে যায় মুনিরের বাবা মায়ের কাছে। মুনিরের মা সাথে সাথে হাসপাতালে ছুটে আসে। কিন্তু গতকালও মুনির আর রিমা বেশ হাসি খুশিভাবেই হানিমুনের জন্য চট্টগ্রাম গিয়েছিল। তাদের বিয়ের তখনও 4 মাসও হয়নি। স্বভাবতই প্রশ্ন আসে, কি এমন হয়ে গেল এই একদিনে যে রিমার বডি একটা খালে পড়ে আছে আর মুনির নিজেই তার দায় স্বীকার নিয়ে পাগলের মতো আচরণ করছে, এমনকি সে নিজেও বিছানার চাদর দিয়ে ঝুলে যাওয়ার চেষ্টা করছে। রিমার সাথে মুনিরের বিয়েটাও কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। রীতিমতো 1-1.5 ঘন্টার সিদ্ধান্তে রাত 12টার সময় রিমার সাথে মুনিরের বিয়ে দেওয়া হয়। 1988 সালের অক্টোবর মাস, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেডিকেল সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল আবুল ফারা একদিন মুনিরের বাবা ডাক্তার আবুল কাশেমের সাথে দেখা করতে আসে। আবুল কাশেমের সাথে আবুল ফারার অনেক ভালো বন্ধুত্ব ছিল। মুনিরের সাথেও আবুল ফারার বিজনেস রিলেশনশিপ ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেডিকেল সার্ভিসের যত মেডিকেল সরঞ্জাম ছিল তা সব মুনিরই সরবরাহ করত। আবুল ফারার সাথে কথা বলার সময় ডাক্তার কাশেম তাকে বলে মুনিরের বিয়ের বয়স হয়েছে, তার জন্য একটা পাত্রী দেখতে। সেই সময় আবুল ফারা নিজামুদ্দিনের ছোট মেয়ে রিমার কথা সাজেস্ট করে। ঠিক একই সময় ডাক্তার মেহেরুন্নেসাও লায়লা পারভিন নামের এক ভদ্রমহিলাকে মুনিরের জন্য পাত্রী দেখতে বলে। তিনিও রিমাকেই সাজেস্ট করেন। লায়লা পারভিনের হাজবেন্ড ছিল অর্থ মন্ত্রণালয়ের একজন অর্থনৈতিক উপদেষ্টা। লায়লা পারভিন নিজেই রিমার মা অর্থাৎ কোহিনুর নিজামকে ফোন করে রিমার জন্য মুনিরের প্রস্তাবটা দেন। ডিসেম্বরের শুরুতেই লায়লা পারভিন সহ মুনিরের ফুল ফ্যামিলি একসাথে রিমাদের বাড়িতে তাকে দেখতে যায়। রিমা তখন ঢাকার ইডেন কলেজের ইংলিশে অনার্স 3rd ইয়ারে ছিল। পড়াশোনার পাশাপাশি রিমা কিন্ডারগার্টেনে বাচ্চাদের পড়াতো। রিমাকে দেখি তাদের পছন্দ হয়ে যায়।
এদিকে মনির ছিল ঢাকার সবচেয়ে প্রতিষ্ঠিত দুজন ডাক্তারের ছেলে, আর তার উপর সে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এসেছে। ঢাকায়ও সে বেশ কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক। টাকা পয়সার কোনো দিক থেকেই কোনো অভাব নেই, তার উপর সে দেখতেও যথেষ্ট হ্যান্ডসাম ছিল। তাই মনিরকে পছন্দ না করার মতো কোনো অপশন তাদের কাছে ছিল না। দুই পক্ষই যেহেতু পরস্পরকে পছন্দ করে ফেলে, তাই ঠিক হয়ে যায় বিয়ের কথা আগানোর। এট দিস পয়েন্ট দুই পক্ষের আলোচনা ছিল যে বিয়ে হবে, কিন্তু কবে হবে, কোথায় হবে কিছুই ফিক্স করা ছিল না। কিন্তু তার মোটামুটি 7 দিন পরই 11 ডিসেম্বর রাতের বেলা কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই ডাক্তার আবুল কাসেম আর মেহেরুন্নেসা রাতের বেলায় লায়লা পারভিনের বাসায় চলে আসে। এসে তারা রিকোয়েস্ট করতে শুরু করে রিমা আর মনিরের বিয়েটা এখনই পড়িয়ে দিতে। এখনই মানে এখনই। লায়লা পারভিন তাদেরকে নিয়ে প্লাস আরও কিছু বড় বড় প্রভাবশালী মানুষদেরকে নিয়ে রিমাদের বাড়িতে যায়। আর কোহিনুর নিজামকে বলার পর তিনি ছেলে পছন্দ হওয়ার পরেও এত দ্রুত বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না, তিনি আরেকটু সময় চাইছিলেন। ডাক্তার আবুল কাসেম, মেহেরুন্নেসা আর পরিচিত হাই প্রোফাইল লোকেরা তাদের রিকোয়েস্টের কারণেই রিমার মা কোহিনুর নিজাম সেই রাতেই বিয়েটা দিতে রাজি হন। আর সময় তখন রাত 12টা। সেই সময়ে কাজে ডেকে আকতটা করে ফেলা হয়। কিন্তু কেন? হঠাৎ কি এমন হয়ে গেল মেহেরুন্নেসা আর কাশেম দম্পতির যে তাদের এত তড়িঘড়ি করে মাত্র 1-1.5 ঘন্টার মাঝেই তাদের একমাত্র ছেলের বিয়ে এইভাবে দিয়ে দিতে হলো? 1989 সালের ফেব্রুয়ারি মাস। রিমার বিয়ের মোটামুটি তখন 1.5 মাস চলছে। একদিন হঠাৎ রিমা তার বাবার বাড়ি চলে আসে। রিমার চোখের নিচে তখন ভয়াবহ রকমের কালি। রিমার মা অর্থাৎ কোহিনুর নিজাম তার চেহারা দেখে আটকে ওঠে। রিমার শরীর স্বাস্থ্য একদমই ভেঙে পড়েছে। সেদিন রিমা সারা রাত তার মায়ের বাড়িতে কাঁদে। অনেক জিজ্ঞাসার পরেও কোহিনুরকে সে কিছুই বলে না। কিছুদিন পর রিমা আবার তার শ্বশুরবাড়ি ফিরে যায়। বিয়ের মাত্র প্রথম 3 দিনই রিমা ভালো ছিল। এরপরই সে বুঝতে পারে যে মনির তাকে চায় না। প্রতিনিয়ত মনির তাকে অবহেলা করতে থাকে। কিন্তু কেন? হিয়ার কামস মাই ফেভারিট লাইন, রিয়েলিটি ইজ অফেন স্ট্রেঞ্জার দেন ফিকশন মাই ফ্রেন্ড। মার্চের 30 তারিখ লায়লা পারভিনের কাছে একটা কল আসে। কল রিসিভ করেই শোনে যে রিমা কাঁদছে, ভয়াবহ রকম কাঁদছে, আর তাকে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। লায়লা পারভিন তখনই মেহেরুন্নেসার বাসায় অর্থাৎ রিমার শ্বশুরবাড়িতে চলে যায়। রিমার রুমে যেতেই রিমা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে গতকাল রাতে মনির অনেক দেরি করে বাসায় ফেরে, আর তখন সে দেখে তার শার্টের কলারের অনেক জায়গায় লিপস্টিকের দাগ লেগে আছে। এটা নিয়ে মনিরকে প্রশ্ন করা মাত্রই মনির তাকে মারতে শুরু করে, কিল ঘুষি এমনকি তাকে লাথি পর্যন্ত দেয়। আর এই অবস্থায় মেয়েরা যা করে, 8-10 জন বাঙালি মেয়ের মতো রিমাও তার শাশুড়ি আর ননদের কাছে ছুটে যায়। হ্যাঁ, মনিরের একটা ছোট বোনও ছিল, তাদের দুজনের কাছেই যায়। আর সেখানে যাবার পরেই সে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। তার শাশুড়ি আর ননদ এ নিয়ে একটা কথাও বলে না। আর এইসব শোনা মাত্রই লায়লা পারভিনও অনেক রেগে ওঠে। তিনি সাথে সাথে মেহেরুন্নেসার কাছে গিয়ে তাকে অনেক কথা শোনায়। মেহেরুন্নেসা তখন একদম চুপ করে থাকে। লায়লা পারভিনের সামনে তিনি একটা কথাও বলেন না। এরপর লায়লা পারভিন তার বাসায় চলে যায়। কিন্তু তার কয়েক ঘন্টা পরে রিমা কাঁদতে কাঁদতে আবার তার বাসায় ছুটে আসে। এইবার রিমা বলে যে মনিরের মারধরের কথা বাইরের মানুষকে অর্থাৎ লায়লা পারভিনকে জানানোর কারণে রিমার শাশুড়ি মেহেরুন্নেসাকে অনেক বকাবকি করেছে। সে লায়লা পারভিনকে আরও বলে যে সে আর তার শ্বশুর বাড়িতে ফিরে যাবে না, সে তার কাছেই থাকবে অথবা তার বাবার বাড়ি চলে যাবে। লায়লা পারভিন আবারও রেগে গিয়ে এইবার মেহেরুন্নেসাকে ফোন করে আগের চেয়ে অনেক কড়া ভাষায় কথা শোনান। এর কিছুক্ষণ পরই মেহেরুন্নেসা তার মেয়েকে নিয়ে লায়লা পারভিনের বাসায় আসেন। এইবার তিনি লায়লা পারভিনের কাছে ক্ষমা চান আর রিমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। এট দিস পয়েন্ট রিমা বুঝে গিয়েছিল যে তার স্বামী মুনির কেন তাকে অবহেলা করে, কেন সে অনেক ভালো মেয়ে হওয়া সত্ত্বেও তার স্বামী তার দিকে বিন্দুমাত্র আকর্ষণ দেখায় না। হয়তো তার স্বামীর বাইরের কারোর সাথে সম্পর্ক আছে, কিন্তু কে সে? ঠিক এই সময় থেকেই রিমা তার স্বামী কোথায় যায়, কি করে এসব জানার জন্য তার পার্সোনাল ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু ইনভেস্টিগেশনে যা বেরিয়ে আসে তা জেনে রিমা তো দূরে থাক, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষও আটকে উঠবে। একটু পেছনে যাওয়া যাক। 1985 সালের আশেপাশে মনির সবেমাত্র দেশে ফিরেছে। ফিরে এসে নিজের ব্যবসার দিকে মন দেয়। অল্প সময়ের মাঝেই তার বেশ কয়েকটা বিজনেসে দাঁড়ও করিয়ে ফেলে। তার অনেকগুলি বিজনেসের মাঝে একটা ছিল এক্সপোর্ট ইম্পোর্ট। সে যেমন দেশের বাইরে তার গার্মেন্টসও অনেক প্রোডাক্ট এক্সপোর্ট করতো, ঠিক তেমনি বাইরে থেকে অনেক প্রোডাক্ট ইম্পোর্টও করতো।
এই ব্যবসার খাতিরেই তার চট্টগ্রাম বন্দরে যাওয়া আসা ছিল। চট্টগ্রামের সেলিম নামের এক লোকের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব হয়। এই সেলিম ছিল তার ব্যবসায়িক সহযোগী, আর সে মূলত ছিল একজন ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। এই সেলিমের মাধ্যমেই মুনিরের পরিচয় হয় এমন এক মহিলার সাথে যে সামনে গিয়ে মুনিরের লাইফটা সম্পূর্ণ চেঞ্জ করে দেবে। হোসনে আরা খুকু 3 ছেলে আর 1 মেয়ের মা, অর্থাৎ 4 জন সন্তান, আর বয়স তার 40-এর আশেপাশে। খুকুর স্বামী চট্টগ্রামের আবু জাফর, তার বন্দরের পাশেই একটা সরকারি ছোট পদের কর্মচারী ছিল। 4 সন্তান নিয়ে খুকু বন্দর এলাকায় একটা সরকারি কোয়ার্টারে থাকতো। হঠাৎ তার স্বামী জাফর অসুস্থ হয়ে একদম প্যারালাইজড হয়ে যায়। পরিবারের ইনকাম অলমোস্ট বন্ধ হয়ে যায়। খুকুর ছেলেমেয়েরা অলরেডি তখন অনেক বয়স্ক, মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু তবুও সংসারের হাল এসে খুকুর ঘাড়েই পড়ে। কারণ তার ছেলেরা একজন বিয়ে করে তার নিজের সংসার নিয়ে আলাদা হয়ে গেছে, বাকি 2 জন বেকার, একই সাথে মাদকাসক্ত। পুরো ফ্যামিলি তখন রীতিমতো একদম ছন্নছাড়া। খুকুর তার নিজের স্বামীর পরিচয়ের সুবাদে বন্দর এলাকায় সব রকম মানুষের সাথে তার নেটওয়ার্কিং করতে শুরু করে। খুকু ছিল বেশ চটপটে আর অনেক স্মার্ট। হাই প্রোফাইল লোকেদেরকে ব্যবহার করে সে নানা রকম সুবিধা নিতে শুরু করে। আর খুকু তখন নিজেকে অলমোস্ট কল গার্লের পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু সবার জন্য না। খুকুর টার্গেট ছিল শুধুমাত্র হাই প্রোফাইল মানুষজন। ঠিক এই সময়েই খুকুর সাথে পরিচয় হয় মুনিরের। 1-2বার পরিচয়ই খুকুকে মুনিরের বেশ ভালো লেগে যায়। মুনির আর খুকু তখন একসাথে ঘুরে বেড়াতে শুরু করে। শুধুমাত্র দেশে না, একসময় তারা দেশে ঘুরে বেড়াতে বেড়াতে রীতিমতো দেশের বাইরেও যায়। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউএসএ আর অনেক জায়গায় তারা একসাথে ঘুরে বেড়ায়। এবার মুনির খুকুকে ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করে। ঢাকার লালমাটিয়াতে সে খুকুকে একটা বাসা ভাড়াও করে দেয়। সেই বাসাতে প্রায়ই খুকু মুনিরের সাথে রাত কাটাতো। আর এইভাবেই 3 বছর পার হয়ে যায়। মুনির আর খুকুর সম্পর্ক তখন শুধুমাত্র ফিজিক্যাল না, তখন সেটা মোটামুটি ইমোশনালও হয়ে যায়, যেটার প্রমাণ খুকুর একটা ডায়েরিতে পাওয়া যায়, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু আপনাদের মনে প্রশ্ন একটা নিশ্চয়ই আসছে যে মুনিরের বয়স তখন 27 বা 28 আর খুকুর বয়স 40-এরও বেশি। তার উপর তার নিজের 4টা বাচ্চাও আছে, স্বামী সংসারও আছে। মুনিরের মতো এরকম তরুণ একটা যুবকের কিভাবে এরকম একটা বয়স্ক মহিলাকে পছন্দ হয়ে গেল? কারণ মুনিরের কখনোই তার সমান বা তার চেয়ে ছোট কোনো মেয়ে ভালো লাগতো না। তার পছন্দ ছিল এমন মেয়েদেরকে যারা তার চেয়ে মিনিমাম 10 থেকে 12 বছরের বড়। শুধুমাত্র খুকু না, খুকুর মতো এরকম অসংখ্য খুকু মুনিরের ছিল, অ্যান্ড ইচ ওয়ান অফ দেম ওয়াজ ওল্ডার দেন হিম। এর মাঝে সবার কথা জানা যায় না, তবে খুকু ছাড়াও আরও একজনের কথা জানা যায়, আর সে হলো মিনতি দত্ত। মিনতি দত্ত ডাক্তার মেহেরুন্নেসারী ক্লিনিকের একজন নার্স। মিনতির বয়স খুকুর চেয়েও বেশি, প্রায় 50-এর আশেপাশে। ক্লিনিকের নার্স হওয়ার সুবাদে মেহেরুন্নেসার বাসায় প্রায়ই তার যাতায়াত ছিল। আর সেই সময় থেকেই মুনিরের চোখ পড়ে মিনতির দিকে। আস্তে আস্তে মিনতির সাথেও সে সম্পর্ক গড়ে তোলে, যে সম্পর্ক মিনতিকে নিয়ে যায় তার বিছানা পর্যন্ত। মুনিরের চোখ দিয়ে শুধুমাত্র তার বাইরের বয়স্ক মেয়েদের দিকে পড়তো এমন না, সে তার বন্ধুদের, যারা বয়স্ক বন্ধু ছিল তাদের স্ত্রীদের দিকেও তার চোখ পড়তো। এমনই তার এক বন্ধু ছিল দিন মুহাম্মদ। দিন মুহাম্মদের সাথে তার পরিচয় হয় যখন সে আমেরিকায় পড়াশোনা করত। সেই দিন মুহাম্মদের স্ত্রীর উপরও মুনিরের চোখ পড়ে। আর এটা বুঝতে পেরে দিন মুহাম্মদ মুনিরের সাথে সমস্ত সম্পর্ক আর যোগাযোগ একদম বন্ধ করে দেয়। কিন্তু এতেও মুনিরের কোনো চেঞ্জ আসে না, সে তার লাইফ আগের মতোই চালিয়ে যেতে থাকে। মুনিরের এই স্বভাবের কথা বেশি দিন চাপা থাকে না। তার মা বাবা ডাক্তার মেহেরুন্নেসা আবুল কাশেম জেনে যায় যে তার ছেলে সবসময় বয়স্ক মহিলাদের নিয়ে ঘুরে বেড়ায় আর তাদের সাথে মেলামেশা করে। এইসব যদি বাইরের মানুষ জেনে যায় তাহলে তাদের পরিবারের মান সম্মান থাকবে না, পাশাপাশি কোনো ভালো ফ্যামিলিতে তাদের ছেলেকে বিয়েও দিতে পারবে না। আর হয়তো এই কারণেই ডাক্তার মেহেরুন্নেসা তড়ি ঘড়ি করে ছেলেকে বিয়ে দিয়ে দেন। আর যদি খুব পজিটিভভাবে চিন্তা করি তাহলে হয়তো ভাবতে পারেন যে তিনি ভেবেছিলেন ছেলেকে বিয়ে দিলে হয়তো ছেলে ভালো হয়ে যাবে, বাইরের মেয়েদের সাথে আর মেলামেশা করবে না। কিন্তু মাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে বিয়ের মাত্র 3 দিনের মাথায় মুনির আবারও খুকুর সাথে আগের মতোই তার ভাড়া করা লালমাটিয়ার বাসায় গিয়ে মিশতে শুরু করে। কিন্তু তার চেয়েও শকিং ফ্যাক্ট হলো, যেদিন মুনির রিমাকে বিয়ে করে, অর্থাৎ যেদিন তাদের আকটটা হয়, সেদিনও মুনির মিনতিকে নিয়ে লালমাটিয়ার বাসায় থেকেছিল। হ্যাঁ, খুকু আর মিনতিকে সে প্যারালালি মেনটেন করত। খুকু ছিল তার প্রাইমারি অপশন আর মিনতি সেকেন্ডারি। আর এসবের অনেক কিছুই রিমা তার পার্সোনাল ইনভেস্টিগেশনে ধারণা করতে পারে।
কারণ যখন থেকে তার সন্দেহ শুরু হয়েছে তখন থেকেই মনির সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য সে মনিরের আশেপাশের অনেক জায়গায় সে লোক সেট করে ফেলেছিল। কিন্তু তার কাছে সলিড কোনো প্রমাণ ছিল না, শুধুমাত্র তার একটা ধারণা ছিল। আর সেখান থেকেই 1989 সালের এপ্রিলের 2 তারিখ মনিরেরই গার্মেন্টসের ফ্যাক্টরির এক কর্মচারীর মাধ্যমে রিমা লালমাটিয়ার বাসার ঠিকানাটা পেয়ে যায়। সেই দিনই সে তার মামা হুমায়ুন কবির শেলির ড্রাইভারকে নিয়ে লালমাটিয়ার বাসাটা খুঁজে বের করে। সেই বাসায় গিয়ে সে বাসার দারোয়ান আজগর আলীকে রিমা বেশ জোরে সরে ধরে। সে তাকে জেরা করতে শুরু করে মনির সম্পর্কে যা যা জানে সব কিছু বলার জন্য। আর তার কাছ থেকেই মূলত রিমা খুকুর সম্পর্কে প্রপারলি জানতে পারে। সঠিক প্রমাণ হাতে আসার পর আর 10টা বাঙালি মেয়ের মতো রিমা প্রথমেই কাঁদতে কাঁদতে ছুটে যায় তার শাশুড়ির কাছে। তাদেরকে সে সব কিছু খুলে বলে, কিন্তু তারা এমন আচরণ করতে শুরু করে যেন এটা কিছুই না। তাদের কাছে সে সামান্য আশা ভরসার কথাটুকুও পায় না। এই মুহূর্তে সে চলে যায় তার শেষ ভরসা তার নিজের মা কোহিনুর নিজামের কাছে। সেই দিন সারাদিন সে নিজের মায়ের কাছেই থাকে, সেখানে কান্নাকাটি করে আর সেখানেই রাতটা কাটায়। পরদিন সকালে অর্থাৎ এপ্রিলের 3 তারিখ মনির কোহিনুর নিজামের কাছে একটা টেলিফোন করে আর টেলিফোনটা রিমাকে দিতে বলে। রিমাকে সে ফোনে কিছু একটা বলে, আর এই জায়গায় এক্স্যাক্টলি কী বলে এটা আসলে কোথাও জানা যায় না, তবে ধারণা করা হয় যে রিমাকে বোঝানোর জন্য সে কিছু একটা বলে, কারণ সেই ফোনের পরেই রিমা আবার মনিরের কাছে ফিরে যায়। কিন্তু সেই দিন যখন রিমার মামা হুমায়ুন কবির শেলি মনিরকে তার ব্যবসায়িক কাজে তাকে ফোন করে তার অফিসে আসতে বলে, তখন সে স্পষ্ট তাকে জানিয়ে দেয় সে রিমাকে ডিভোর্স দিতে চায়। রিমার সাথে তার সংসার করার কোনো ইচ্ছে নেই। এমনকি সে কাজী অফিস থেকে রিমার পাসপোর্ট করার নাম করে রিমার কাবিনের সত্যায়িত কপিও উঠিয়ে ফেলে, যেখানে বিয়ের আগেই রিমার পাসপোর্ট ছিল। বাট হিয়ার কামস দ্য প্লট টুইস্ট। এর পরদিনই অর্থাৎ এপ্রিলের 4 তারিখ সন্ধ্যার দিকে রিমা মনিরকে নিয়ে তাদের বাসায় আসে। এসেই মনির রিমার মা অর্থাৎ কোহিনুর নিজামের কাছে ক্ষমা চায়। সে স্পেসিফিক্যালি বলে যে রিমার মতো ভালো মেয়ে হয় না, রিমার সাথে সে অনেক অন্যায় করেছে, সে আর কখনো এই ধরনের কোনো কিছু করবে না। রিমার মামাও একই বিল্ডিংয়ে থাকতেন। রিমা আর মনির তার মামার কাছেও যায়। সেখানেও মনির রিমার মামা অর্থাৎ শেলি সাহেবের কাছে ক্ষমা চায়। তারপর 2 হাজব্যান্ড ওয়াইফ বেশ হাসি খুশিভাবে তাদের বাড়িতে চলে যায়। এখন আবারও প্রশ্ন আসে, 3 তারিখ মনির রিমাকে ডিভোর্স দেওয়ার জন্য কাবিনের কপি তুলেছিল, কিন্তু 4 তারিখই রিমা সহ শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছে ক্ষমা চাইল। একদিনের মাঝেই তার কি এমন হয়ে গেল যে মনির তার মন এরকম 180 ডিগ্রি পরিবর্তন করে ফেলল। রিয়েলিটি ইজ অফেন স্ট্রেঞ্জার দ্যান ফিকশন মাই ফ্রেন্ড। এই প্রশ্নের উত্তর আমরা গল্পের আরও অনেকটা পরে গিয়ে জানতে পারবো। বাসায় গিয়ে রিমা বলে সে খুকুর সাথে নিজেই দেখা করতে চায়। সে নিজেই খুকুকে বুঝিয়ে বলবে যেন মনিরের সাথে সে আর না মেশে। মনিরও তার কথা মতো রাজি হয়ে যায়। পরদিন মনির রিমাকে তার গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়ে যায়, আর খুকুকে সে গার্মেন্টস ফ্যাক্টরির ম্যানেজার মোশতাকের মাধ্যমে খবর দেয় গার্মেন্টস অফিসে আসার জন্য। মনিরের খবর পেয়েই খুকু একটা বেবি ট্যাক্সিতে করে দ্রুত গার্মেন্টসের অফিসে চলে আসে। সময় তখন বিকাল 5টার আশেপাশে, 5ই এপ্রিল। খুকু মনির অফিসে ঢুকেই দেখতে পায় মনিরের সাথে তার স্ত্রী রিমা বসে আছে। এটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ খুকু আগে থেকে জানতো না যে মনিরের অফিসে রিমা থাকবে। রিমার সাথে খুকুর তখন অনেক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি বলতে রীতিমতো একদম ঝগড়া হয়ে যায়। রিমা খুকুকে এক্স্যাক্টলি যে কথাটা বলে সেটা হলো যে আপনার আমার বয়সী একটা মেয়ে আছে, আপনার লজ্জা করে না? আপনি কেন আমার সংসারটা নষ্ট করছেন? আপনি আর কখনোই আমার স্বামীর সাথে মিশবেন না, কোনোদিন দেখা করবেন না। কিন্তু খুকু তখন একটু লজ্জিত বিব্রত না হয়ে রিমাকেই পাল্টা ধমক দেয়। তাদের কথা কাটাকাটি এমন পর্যায়ে চলে যায় যে খুকু রিমাকে চ্যালেঞ্জ করে বসে। সে বলে ঠিক আছে, দেখা যাবে কে জেতে আর কে হারে। আর রিমা আর খুকুর এই কথা কাটাকাটির মাঝে পুরোটা সময় মনির একটা কথাও বলে নাই। হি ওয়াজ টোটালি সাইলেন্ট। সে জাস্ট এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে খুকু মনিরের দিকে তাকিয়ে মনিরকে কাপুরুষ, চিটার এসব বলে, কিন্তু মনির তখনও কোনো রেসপন্স করে না। যে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েই থাকে। কিন্তু মনির রেসপন্স না করলেও রিমা তার হয়ে রেসপন্স করে। সে পাল্টা তাকে ধমক দিয়ে ওঠে। সে বলে, আমার স্বামীকে চিটার বলার আপনি কে? বের হয়ে যান এখনই। খুকুর চোখে তখন পানি চলে আসে, কারণ মনির একটা কথাও বলছে না। কিছুটা কাঁদতে কাঁদতেই খুকু অফিস থেকে বের হয়ে যায়। খুকুকে এভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখে রিমা আবার অনেক খুশি হয়ে যায়। খুশিতে সেদিনই রিমা 2টা ফটো ফ্রেম কিনে আনে।
সেখানে সেখানে নিজের দুটো সুন্দর ছবি দিয়ে একটা তার স্বামীর অফিসের ডেস্কে সাজিয়ে রাখে, আরেকটা অফিসের আরেক দেয়ালে সাজিয়ে রাখে। হয়তো রিমা ভেবেছিল যে নিজের স্ত্রীর ছবি সবসময় সামনে থাকলে স্বামী কখনো লাইনচ্যুত হবে না। অনেকটা আজকাল যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিজেদের মোবাইলে ওয়ালপেপার বানিয়ে রাখে, অনেকটা সেই রকম। কিন্তু রিমা জানতই না যে তার স্বামী কখনো সঠিক পথে আসেইনি, বরং তার মাথায় অন্য কিছুই ঘুরছিল। কিন্তু কি ঘুরছিল? এদিকে খুকু কখনো আশা করেনি যে মুনির তাকে না জানিয়ে এভাবে রিমার মুখোমুখি করবে আর এতটা অপমানিত হতে হবে। এটাতে খুকু অনেক কষ্ট পায়। আগেও বলেছি, খুকু আর মুনিরের সম্পর্কটা শুরুতে ফিজিক্যালের মধ্যে সীমাবদ্ধ থাকলেও একটা সময় গিয়ে সেটা তারা অনেকটা ইমোশনালি কানেক্টেড হয়ে পড়ে। এর প্রমাণ কুকুরের ডায়েরিতেও পাওয়া যায়। কুকুর তখন অকেশনালি ডায়েরি লেখার অভ্যাস ছিল। ডায়েরিতে অনেক জায়গায় সে মুনিরকে নিয়ে লিখেছে। একটা জায়গায় লেখা আছে, তুমি দেখতে চেয়েছো আমি তোমাকে কতটুকু ভালোবাসি, কিন্তু তোমাকে আমার হৃদয়টা খুলে দেখাতে পারছি না। তুমি আমার মনে প্রাণে যে স্থান গড়েছো তা সরানোর নয়, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কোনোদিন আমাদেরকে আলাদা করতে পারবে না। এই লেখাটা থেকে স্পষ্ট বোঝা যায় যে অন্তত খুকু মনিরের প্রতি অনেক ইমোশনাল ছিল। কিন্তু মনিরের ক্ষেত্রে আবার এটা বলা যায় না, কারণ খুকু থাকাকালীন সময়েও মাঝে মাঝেই খুকু বাদেও সে অন্য মেয়েদের সাথেই ফিজিক্যালি এঙ্গেজড হতো। মিনতি দত্ত তারই একটা এক্সাম্পল। কিন্তু এমনও না যে মনির খুকুর জন্য কিছুই ফিল করতো না। খুকুর জন্য মনিরের ফিলিং যে কতটা স্ট্রং ছিল সেটা সামনে গিয়েই বুঝতে পারবেন। বুঝতে পারছি ব্যাপারটা কিছুটা কমপ্লিকেটেড, বাট সামনে গিয়ে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। লেটস কন্টিনিউ দ্য স্টোরি। খুকু কখনো আশা করেনি যে মনির খুকুকে এভাবে না জানিয়ে রিমার মুখোমুখি করবে। এটাতে খুকু অনেক কষ্ট পায়। সেই জন্য সে মনের কষ্টে একসাথে প্যাথেড্রিন নামের অনেকগুলো ইনজেকশন নিয়ে ফেলে। এখন প্যাথেড্রিন হলো ব্যথা কমানোর একটা ওষুধ, অনেকটা পেন কিলারের মতো কাজ করে। কিন্তু এতে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। খবর পেয়েই মুনির ছুটে আসে। মুনিরকে দেখেই খুকু আবারও কাঁদতে শুরু করে। হাসপাতালে চিকিৎসা নিয়ে বের হয়ে যাবার সময় হাসপাতালে দারোয়ান শুনতে পায় মুনির খুকুকে বলছে, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। খুকুও বলে যে সব ব্যবস্থা করে দ্রুত আমার কাছে চলে এসো। কিন্তু প্রশ্ন আসে যে কি ব্যবস্থা করার কথা বলছিল তারা? রিমাকে একবারে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কথা? পারহ্যাপস না। Once again, reality is often stranger than fiction, my friend. 6 এপ্রিল বিকালবেলা হঠাৎ রিমা আর মুনির কিছু সুটকেস নিয়ে আর বেশ কিছু জামা কাপড় চোপড় নিয়ে কোহিনুর নিজামের বাসায় চলে আসে। দুজনকে দেখে তখন বেশ হাসি খুশি মনে হচ্ছিল। কোহিনুর যখন জিজ্ঞেস করে যে এত সাজগোজ কেন, রিমা বলে বিয়ের পর থেকে তারা হানিমুনে যায়নি, তাই তারা চট্টগ্রামে হানিমুনে যাচ্ছে। মুনির নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যাবে। মুনিরের একটা পাজেরো জিপ গাড়ি ছিল, যেটা সে নিজেই ড্রাইভ করত। যাবার আগে রিমা মুনির আর তার পাসপোর্টটা তার মায়ের হাতে দিয়ে বলে চট্টগ্রাম থেকে ফিরে এসে তারা দেশের বাইরে যাবে। তখনও কোহিনুর নিজাম জানতো না যে এটাই তার মেয়ের সাথে তার শেষ দেখা। সকালের মাঝেই রিমা আর মুনির চট্টগ্রামে পৌঁছাও যায়। সেখানে তারা চট্টগ্রাম পর্যটন কর্পোরেশনের একটা হোটেল সৈকত নামের একটা হোটেলে ওঠে। সব কিছু ভালোভাবেই চলতে থাকে। কিন্তু পরদিন অর্থাৎ 8 তারিখ রিমার মামা শিলির কাছে একটা কল আসে। কল করেছে রিমা, হোটেলের কাউন্টার থেকে কল করেছে। রিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে মুনিরের সাথে তার আবার ঝগড়া হয়েছে আর আবারও মুনির তার গায়ে হাত তুলেছে। তার কাছে টাকা পয়সাও নেই। মুনিরের কাছ থেকে সে আর টাকা নিতে পারবে না। আমরা কথা বলছি 1989 সালের কথা। তখন বিকাশ, নগদ, রকেট এরকম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ছিল না যে চাইলেই টাকা পাঠিয়ে দেওয়া যাবে। তখন টাকা পাঠাতে গেলেও কয়েকদিন সময় লেগে যেত। তাই রিমার মামা শেলি চাইলেও তাকে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবে না। সিচুয়েশনটা তখন এরকম ছিল না। বিকালের দিকে আবারও একটা কল আসে। এবার কল করে সিলভির কাছে। সিলভি রিমার বড় বোন। এবার রিমা সিলভিকে বলে তার জন্য একটা প্লেনের টিকিটের ব্যবস্থা করতে। সে একাই ঢাকা চলে আসবে। আর সিলভি কিছু বুঝে ওঠার আগেই মুনির রিমার হাত থেকে টেলিফোনটা কেড়ে নেয় আর বলে আমরা একসাথে এসেছি, একসাথেই ফিরবো, কোনো প্লেন টিকিটের দরকার নেই। এই বলেই সে ফোনটা রেখে দেয়। গিয়েছিল তারা হানিমুন করতে, কিন্তু পুরোটা সময় রিমাকে একাই রিকশায় ঘুরে বেড়াতে দেখা যায়। অ্যান্ড দ্য স্যাডেস্ট পার্ট ইজ রিমা চট্টগ্রামে আমানত শাহের মাজারে মানত করতে গিয়েছিল। হয়তো মেয়েটা সংসারের ভালোর জন্য মানত করতে গিয়েছিল। হয়তো দোয়া করছিল যে যেন তার স্বামী পুরোপুরি ভালো হয়ে যায়, যেন তাকে ভালোবাসে। মাজারে যাওয়া ঠিক না ভুল সে আলোচনায় যাচ্ছি না। আমি দেখছি মেয়েটার ইন্টেনশনের দিকে।
হার ইন্টেনশন ওয়াজ পিওর, শি জাস্ট ওয়ান্টেড এ পিসফুল কনজুগাল লাইফ, দ্যাটস ইট। বাট মেয়েটা জানতো না যে এটাই তার জীবনের শেষ দিন। আবার সেই দিন কোহিনুর নিজামের বাসায় একটা লোক আসে। লোকটা জানায় ডাক্তার মেহেরুন্নেসা পাঠিয়েছে মনিরের পাসপোর্টটা নিয়ে যাওয়ার জন্য। রিমারটা না, শুধুমাত্র মনিরের পাসপোর্টটা। লোকটা মনিরের পাসপোর্টটা নিয়ে চলে যায়। আর ঠিক পরদিন 9 এপ্রিল সকাল 11টায় রিমাকে রাস্তার পাশে একটা ড্রেনে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ মুনিরকে মিডফোর্ট হাসপাতাল থেকে গ্রেপ্তার করে। ইনকেস ইউ ফরগট, পুলিশই মুনিরকে বদর হোটেলের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যখন তাদের কাছে খবর আসে যে রিমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে আর মুনিরই রিমার স্বামী, তখন পুলিশ সেখান থেকেই মুনিরকে গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যায়। সবাই মোটামুটি কনফার্ম ছিল যে রিমার খুন মুনিরই করেছে, আর সেটা মুনির নিজে কয়েকজনের কাছে বলেওছে। কিন্তু রিমার পোস্টমর্টেমে দেখা যায় তাকে খুন করা হয়েছে ছুরি দিয়ে, আর ছুরিগুলি এমনভাবে চালানো হয়েছে যেন এটা প্রফেশনাল কেউ করেছে। কিন্তু মুনির তো প্রফেশনাল কিলার না, তাহলে কি অন্য কেউ? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি সেটা করেও থাকে তাহলে এভাবে বিছানার চাদর পেঁচিয়ে সে ঝুলেই বা পড়তে চাইবে কেন? তার উপর গ্রেফতারের পর মুনির সম্পূর্ণ বদলে যায়। সে তার কথাবার্তা সম্পূর্ণ অস্বীকার করে। সে বলে জানেই না যে রিমার কিভাবে কি হয়েছে। পুলিশ আর সিআইডি তখন তাদের ইনভেস্টিগেশনে নেমে পড়ে। আর মুনিরের সাথে সম্পর্কের সূত্র ধরে গ্রেফতার করা হয় খুকুকেও। আর খুকুকে গ্রেফতারের পরই বেরিয়ে আসে আর একটা লুকানো সত্য, যেটা কেউ কল্পনাও করেনি। মুনিরের এত দ্রুত ব্যবসা সফল হওয়ার পিছনে শুধুমাত্র ব্যবসা ছিল না, ছিল এক অন্ধকার জগৎ। খুকুর ব্যাগেই পাওয়া যায় 400 গ্রাম নেশার পাউডার। তার বাসায় হানা দিয়ে পাওয়া যায় সারি সারি সাজানো বিয়ার কেস আর মদের বোতল, যেগুলো ছবি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ব্যাপারটা এমন না যে এগুলো পার্সোনাল প্রোডাক্ট, পুরোটাই ছিল মুনিরের বিজনেস। মুনির তার গার্মেন্টসের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার আড়ালে ইন্টারন্যাশনাল চোরাচালানকারীদের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। ঢাকার প্রায় 10-12টা ব্যাংকে তার অ্যাকাউন্ট ছিল। আর খুকু এগুলো ফ্যাসিলিটেট করতো, কারণ চট্টগ্রাম পোর্টের সব কিছুই খুকুর জানা ছিল। পোর্টে তার নেটওয়ার্কিং ছিল খুবই স্ট্রং। কিন্তু যে খুকু আজ এই পর্যায়ে, সে কিন্তু সবসময় এমন ছিল না। একটা সময় ছিল যে খুকু বোরখা ছাড়া বাইরে বের হতো না। মুনির খুকুর সম্পর্ক ইনভেস্টিগেট করতে গিয়ে পুলিশের হাতে আসে মুনির আর খুকুর অসংখ্য অশ্লীল অন্তরঙ্গ ছবি। কিছু ছবি এতটাই এক্সপ্লিসিট যে আমি ভিডিওতে দেখানো সম্ভব না। আর এই ছবিগুলি দেখেই পুলিশের মনে একটু খটকা লাগে। এত অন্তরঙ্গ ছবি তুলেছে কে? তখনকার সময় তো এত অ্যাডভান্স ডিজিটাল ক্যামেরা ছিল না যে একা একা ছবি উঠে যাবে। সেলফ টাইমার তখন এত ভালো ছিল না। কে এমন বিশ্বস্ত ছিল যে মুনির আর খুকু তার সামনে রীতিমতো জামা কাপড় খুলে ছবি তুলতে রাজি হয়ে গেল? খুকু আর মুনিরের বারবার রিমান্ড হতে থাকে। 1.5 মাসের মধ্যেই পরপর তাদের 3 বার রিমান্ডে নেওয়া হয়। খুকু প্রতিবারই একই কথা বলে, রিমা হত্যা নিয়ে সে কিছুই জানে না। সে শুধু জানে সে মুনিরকে ভালোবাসে আর তার সাথে তার 3 বছর ধরে সম্পর্ক। আর মুনির শত জিজ্ঞাসাবাদেও কিছুই বলে না। সে শুধু বলে, আমি আমার আইনজীবী ছাড়া কিছুই বলবো না। আর এইদিকে মুনিরের মা অর্থাৎ ডাক্তার মেহেরুন্নেসা তার ছেলেকে বাঁচানোর জন্য হন্যে হয়ে আইনজীবী খুঁজতে থাকে। কিন্তু এই কেস নিয়ে তখন পাবলিক সেন্টিমেন্ট এতটাই বেশি ছিল যে 1 মাসেও তিনি একজন আইনজীবীও খুঁজে পাননি যে তার ছেলের কেস নিয়ে আদালতে লড়াই করবে। যার কাছে তিনি যাচ্ছিলেন সেই না করে দিচ্ছিলেন যে এই কেসটা তিনি নিতে পারবেন না। এদিকে মুনিরের চোরাচালান ব্যবসার সাথে জড়িত সন্দেহে চট্টগ্রামের সেলিম, তার বন্ধু দিন মোহাম্মদ, তার 2 জন ম্যানেজার মোস্তাক এবং লিয়াকত সবাইকে গ্রেফতার করা হয়। মোস্তাকের কাছে পাওয়া যায় মুনির আর রিমার কাবিনের কপি। মোস্তাক জানায় রিমাকে ডিভোর্স দেওয়ার জন্য সব ব্যবস্থা করতেই মুনির তাকে কাবিনের কপিটা দিয়েছিল। আর তখনই জন্ম হয় আরেকটা নতুন প্রশ্নের, যদি মুনির এতটাই ডিটারমাইন্ড ছিল যে সে রিমাকে ডিভোর্সই দেবে, তাহলে সে কেন তাকে খুন করতে যাবে? তাহলে কি রিমা মুনিরের এমন কিছু জেনে গিয়েছিল যে তাকে বাঁচিয়ে রাখাটা তার ভবিষ্যতের জন্য হুমকি? আচ্ছা, এমন কি হতে পারে যে রিমা মুনিরের চোরাচালান ব্যবসা সম্পর্কে জেনে গিয়েছিল আর তার চোরাচালান গ্যাংয়ের লোকেদের কাছে সে একটা থ্রেট হয়ে গিয়েছিল? তাদের প্রেশারেই মুনির রিমাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। কারণ খুকু যদি একমাত্র কারণ হয় তাহলে সে ডিভোর্স দিলেই সমস্যার সমাধান হয়ে যেত, যেটার প্রস্তুতিও সে নিয়ে ফেলেছিল। ঠিক এই প্রশ্নগুলি তখন পুলিশ আর সিআইডির মাথায় ঘুরছিল। আলাদা আলাদা 6টা সিআইডি টিম তখন এই কেসের উপর কাজ করতে থাকে। এর মাঝে মুনিরের গাড়িতে পাওয়া যায় এমন একটা রুমাল যেটার মালিক
রিমা আর মনির কেউই না। তাহলে কি গাড়িতেও তৃতীয় কোনো ব্যক্তি ছিল, যে মনিরের ভাড়া করা খুনি অথবা মনিরের খুব কাছের বন্ধু? আবার গাড়িতে মনিরের অনেক রক্তমাখা জামা কাপড়ও পাওয়া যায়, কিন্তু আলাদা করে তেমন রক্তের দাগ পাওয়া যায় না। আশেপাশে অনেক ভাঙা কাচের বোতলের টুকরাও পড়েছিল, কিন্তু রিমার ডেড বডিতে একটা কাচের টুকরাও পাওয়া যায়নি। মনির যদি খুনি হয়েই থাকে, তাহলে তার আসল মোটিভ কি ছিল? এই কেস নিয়ে পাবলিকের সেন্টিমেন্ট তখন অনেক হাই। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দ্রুত এই মামলার বিচারের জন্য মিছিল হচ্ছে। পুলিশ প্রশাসনের উপর তখন অনেক প্রেশার, জনতার থেকে পাওয়া প্রেশার আলটিমেটলি গিয়ে পড়ে আসামিদের ওপর। বারবার জিজ্ঞাসাবাদ চলতে থাকে। 3 দিনের মাঝে 26 ঘন্টা ধরে শুধুমাত্র মনিরকে জিজ্ঞাসাবাদই করা হয়। আর অবশেষে রাত প্রায় 1:30টার সময় মনির পুলিশের কাছেও স্বীকার করেই ফেলে যে খুন সেই করেছে। ঘটনার প্রায় 18 দিন পর সে ম্যাজিস্ট্রেটের কাছেও তার জবানবন্দি দিতে রাজি হয়। পুলিশ আর ম্যাজিস্ট্রেটের কাছে সে যা স্বীকার করে তা অনেকটা এরকম। রিমাকে সে বিয়ে করতে চায়নি, অনেকটা বাবা মায়ের প্রেশারেই সে বিয়ে করেছে। রিমা যখন তার লাইফে দখলদারি করতো, এটা তার একদমই ভালো লাগতো না। তার উপর রিমা তাকে একদমই বিশ্বাস করতো না। রাত করে বাড়ি ফিরে তাকে গালাগালি করতো। প্রতিদিন গালাগালি শুনতেও তার ভালো লাগতো না। রিমার প্রতি তার মন একদম বিষ হয়ে গেছিল। সে ভেবেছিল চট্টগ্রাম নিয়ে গেলে তাকে একটু শান্ত রাখা যাবে, আর এই ফাঁকে সে ডিভোর্সের প্রসেসটাও করে ফেলতে পারবে। কিন্তু সেখানে গিয়েও সে তাকে এটা ওটা কথা শোনাতে থাকে। খুকুকে নিয়ে সে যা খুশি তাই বলতে থাকে। এমনকি ফেরার সময়ও গাড়িতেও সে বারবার নিজের সাথে খুকুর কম্পেয়ার করতে থাকে। যে বলে, আমি কি কুকুর চেয়ে কম সুন্দরী? কি আছে এই বুড়ো বেটির মাঝে? পুরো রাস্তায় সে এসব বলে তাকে বিরক্ত করতে থাকে। এসব কথা শুনতে শুনতে একসময় তার রাগ উঠে যায়, সে তার মেজাজ হারিয়ে ফেলে। তাই মেন রুট থেকে সে গাড়িটা সাইডের গ্রামের দিকে নামিয়ে ফেলে, আর গাড়ি থেকে থাকা একটা কোকাকোলার কাচের বোতল দিয়ে রিমার মাথায় তখন সজোরে আঘাত করে। তারপর তাকে চুল ধরে গাড়ি থেকে টেনে নামিয়ে ছুরি দিয়ে তার বুকে টানা আঘাত করতে শুরু করে। রিমা আত্মরক্ষার জন্য অনেক ধস্তাধস্তি করে। ছুরির আঘাত তার মনিরের নিজের ডান পায়েও লাগে, কিন্তু শেষ পর্যন্ত রিমা মনিরের সাথে আর পেরে ওঠে না। একের পর এক ধারালো আঘাতে রিমা মাটিতে পড়ে যায়। তখন রিমা মনিরের কাছে নিজের জীবন ভিক্ষা চাইতে শুরু করে। সে বলে, আমাকে মেরো না, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, আমাকে আমার মায়ের কাছে রেখে এসো। কিন্তু মনিরের মাথায় তখন এতটাই রাগ বেশি ছিল যে কোনো কথাই তার কানে আসছিল না। সে রিমাকে ছুরি দিয়ে মারতেই থাকে। রিমার মৃত্যুর অনেকক্ষণ পর পর্যন্ত মনি নিজেকে একজন বীর পুরুষ মনে করছিল, কিন্তু গাড়ির আলোতে যখন সে দেখে তার সারা গায়ে রক্ত লেগে লাল হয়ে আছে, আর সে কাউকে একটা রাগের মাথায় করে ফেলেছে, তখন তার মধ্যে একটু অপরাধ বোধ জেগে ওঠে। একটু আগেই যেখানে তার নিজেকে বীর পুরুষ মনে হচ্ছিল, কিন্তু নিজের সারা গায়ে রক্ত দেখে তখন এবার নিজেকেই তার অপরাধী মনে হতে থাকে। সে এবার কি করবে সে দিশা হারিয়ে ফেলে। তার মাথা কাজই করা বন্ধ করে দেয়। মানে বারবার সে এটাই বলতে থাকে যে কি করলাম আমি, কি করলাম আমি। এসব বলতে বলতে রিমার বডি সেখানে ড্রেনে ফেলে সে ঢাকা চলে আসে। তারপর গাড়িতেই সে তার কাপড় চেঞ্জ করে গাড়ি ফেলেই সে তার পুরনো বন্ধু দিন মুহাম্মদের বাসার সামনে যায়। দিন মুহাম্মদ ছিল অনেক বুদ্ধিমান মানুষ। এই অবস্থায় কি করবে সেটা নিয়ে দিন মুহাম্মদ হয়তো সে কোনো ভালো বুদ্ধি দিতে পারবে, এই আশায় সে গিয়েছিল। কিন্তু সময় তখন রাত 3:30, কেউই দরজা খুলে না। তখন সে এসে সুইপার কলোনি এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরতে শুরু করে। মনিরের মুখে এই ঘটনা শোনার পর প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো যে, আপনি বলছেন আপনি ছুরি দিয়ে খুন করেছেন, পোস্টমর্টেম রিপোর্টেও সেটাই আছে, কিন্তু ছুরিটা কোথায়? মনির সেটার কোনো সঠিক উত্তর দিতে পারে না। মনিরকে সেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু রক্তমাখা জামা কাপড় পেলেও ছুরিটা আর পাওয়া যায় না। জামা কাপড়গুলো যদি আশেপাশে থাকে তাহলে ছুরিটারও আশেপাশে থাকার কথা, কিন্তু ছুরিটা কোথায়? তাহলে কি মনির কাউকে বাঁচানোর জন্য আবারও বানিয়ে বানিয়ে কিছু বলছে? 14 এপ্রিল পূবালী ব্যাংকের কর্মচারী দিন মুহাম্মদ, এটা অন্য দিন মুহাম্মদ, মনিরের বন্ধু দিন মুহাম্মদ না। দিন মুহাম্মদ সবেমাত্র অফিস থেকে ফিরেছে। ফিরে এসে দেখে তার ছেলে মুস্তাফিজ উঠানে বসে আম কাটছে, কিন্তু তার চোখ আমের দিকে যায় না, যায় আম কাটার ছুরিটার দিকে। এমন ছুরি সে আগে কখনো দেখেনি, কারণ ছুরির বডিতে লেখা আছে সুইজারল্যান্ড স্টেনলেস রস্টফেরি। ছেলেকে ধমক দিয়ে সে জিজ্ঞাসা করে এমন ছুরি সে কোথায় পেয়েছে। ছেলে ভয় পেয়ে বলে দেয় কয়েকদিন আগে গোসলের আগেই সে রাস্তার পাশে পুকুরের নালায় এসবে মাছ ধরছিল, তখন মাছ ধরার সময় তার হাতে ছুরিটা উঠে আসে। দিন মুহাম্মদ নিয়মিত নিউজ পেপার পড়ত। রিমা মনিরের ঘটনা খুব ভালো করে সে জানতো। সাথে সাথে সে বুঝে ফেলে এটাই হয়তো সেই ছুরিটা যেটা দিয়ে রিমাকে করা হয়েছে। পরদিন সে কাছের পুলিশ স্টেশনে গিয়ে ছুরিটা জমা দিয়ে আসে। পুলিশ ছুরি পেয়ে মনিরের বাসায় তল্লাশি চালায়।
সেখানে মুনিরের আলমারি থেকে একটা ছুরির খাপ উদ্ধার করে। সেই খাপের সাথেও ছুরিটা খুব ভালোভাবে মিলে যায়, অর্থাৎ এটা মুনিরেরই ছুরি। ছুরিটা মুনিরকে দেখালে ছুরিটা দেখেই মুনির কেঁপে ওঠে। সেও স্বীকার করে যে এটা তারই ছুরি। ছুরিটা সে কিনেছিল ব্যাংকক থেকে। তো পুলিশ আর সিআইডি যারা অন্যরা ছিল সবাই ভাবে যে কেস এবার মোটামুটি ক্লোজ। মুনির সবকিছু স্বীকার করেছে, এমনকি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিও দিয়ে ফেলেছে। এবার তাকে কোর্টে হাজির করা হবে, তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। তখনই মুনির বলে যে সে তার স্বীকারোক্তি প্রত্যাহার করতে চায়। স্বীকারোক্তি দেওয়ার সময় তার মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না। পুলিশ তাকে নির্যাতন করে তার থেকে জবানবন্দি নিয়েছে। কোর্টে মুনির নিজের পক্ষে ডিফেন্স দিয়ে অনেকটা এমন বলে যে মুনির যখন চট্টগ্রাম থেকে রিমাকে নিয়ে ফেরত আসছিল তখন বিশ্ব রোড পৌঁছানোর পর হঠাৎ একটা ট্রাক আসে আর সেটা তাদের পথ আটকে দেয়। তারপর অনেকগুলো লোক রিমাকে টেনে নিয়ে যায় আর দুজন লোক এসে মুনিরের গাড়িতে উঠে তাকে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে সে হোটেলের বন্ধ রুমের মাঝে পড়ে আছে। তখন সে মনের কষ্টে বিছানার চাদর দিয়ে ফ্যানের সাথে ঝুলার চেষ্টা করে। এটা শোনার পর আপনার যেমন হাসি আসছে, কোর্টের ভেতরে মানুষও হো হো করে হাসতে শুরু করে। যাই হোক, এই পয়েন্টে এসে মুনিরের কোনো কথাই আর কোনো কাজে আসে না। কোর্টের সমস্ত তথ্য প্রমাণ মিলিয়ে সব কিছুই তখন মুনিরের বিরুদ্ধে যাচ্ছিল। আর মুনিরের পক্ষে তখন একটা সাক্ষীও ছিল না, যেখানে তার বিপক্ষে প্রায় 64 জন সাক্ষী ছিল। আর তৃতীয় কোনো ব্যক্তির প্রেজেন্সও তখন প্রমাণ করা যায় না। মুনিরও তৃতীয় ব্যক্তি থাকার কথা অস্বীকার করেই আসছিল। ফাইনালি অনেক যুক্তিতর্ক, অনেক দিন শুনানির পর জাজ সিরাজুল ইসলাম, ছবিটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 21শে মে মাইকে করে ঘোষণা দেয় এই কেসের রায়টা। কোর্টের রায় সাধারণত কখনো মাইকে ঘোষণা করা হয় না, কিন্তু কোর্টের বাইরে মানুষ এতই বেশি ছিল যে মাইক ছাড়া কোনো উপায় ছিল না। সিরাজুল ইসলাম মুনির আর খুকুকে দোষী সাব্যস্ত করে 302 ধারা মুনিরকে আর খুকুকে 302/109 ধারায় ফাঁসি দেওয়ার আদেশ দেন। এখানে খুকুর যে অপরাধটা চিহ্নিত করা হয় সেটা হলো প্ররোচনা দেওয়া। কোর্টে তখন খুকুর ছেলেরাও ছিল। রায় শোনা মাত্রই ছেলেরা মাগো মাগো বলে চিৎকার করে দিয়ে দৌড়ে আসে। খুকু শুধু বলতে পারে, আমার ছেলেকে আপনারা দেখে রাখবেন। কিন্তু এখানেই শেষ না। আলটিমেটলি মুনিরের ফাঁসি হয়ে গেলেও খুকুর কিচ্ছু হয় না, লিটারালি কিছুই হয় না। খুকু আর মুনির দুজনই রায়ের বিরুদ্ধে আপিল করে। সেখানে আবারও 1 বছর ধরে মামলা চলে। ফাইনালি প্রমাণ হয় যে খুকু এই খুনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে জড়িত ছিল না, এটা মুনির একাই করেছে। তাই আপিল স্টেজে গিয়ে খুকুকে অ্যাকুইটাল দিয়ে দেওয়া হয়, মানে বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়। এরপর খুকু কই যায়, কি করে, কিচ্ছু জানা যায় না। খুকুকে আর কোনোদিন কোথাও দেখাও যায়নি। এরই সাথে দি শারমিন রিমা কেস ক্লোজেস হেয়ার। এখন আরও কিছু কথা আছে যেগুলো আমি মূল স্টোরি লাইনে ইনক্লুড করে নিই, সেগুলো বলি। ধারণা করা হয় মুনির রিমাকে যখন ফেলে আসে তখনও রিমা জীবিত ছিল। যদি সেই সময় কেউ দ্রুত সময়ের মাঝে তাকে হাসপাতালে নিয়ে যেত, প্রবাবলি সে বেঁচে যেত। কিন্তু জায়গাটা তখন এতই নির্জন ছিল, রিমার গোঙানির শব্দও কেউ শুনতে পায়নি। রিমা অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে মারা গেছে। আর মুনিরের প্ল্যান ছিল রিমাকে ডিভোর্স দিয়ে সে খুকুকে নিয়ে আমেরিকা চলে যাবে। খুকুর পাসপোর্টটা মুনিরের কাছেই ছিল। খুকু মুনিরকে বলেছিল রিমাকে ডিভোর্স দিয়ে দিতে, যদিও বিয়ের সময় সে একটু বাধা দেয়নি। মুনির আমার মতো একটা আনস্টেবল ডিলিউশনাল ক্যারেক্টার। মুনির আসলে কারোর প্রতি কখনো লয়াল ছিল না, খুকুর প্রতিও না। মুনির ছিল আসলে একজন সেক্স এডিক্ট, তাও ওল্ডার ওমেনদের নিয়ে। আর এই কেসটা তখন এতই আলোচনায় ছিল যে নিউজ পেপারের বাড়তি বিক্রির জন্য সাংবাদিকরা তখন অনেক কিছুই বাড়িয়ে চাড়িয়ে বলছিল। মানে নিউজ পেপারগুলিও তখন সেক্সুয়ালাইজ হতে থাকে। যেমন একজন চিঠিতে লিখে যে নিউজ পেপারগুলি আস্তে আস্তে যৌন পত্রিকা হয়ে উঠছে। তার মানে বুঝতেই পারছেন নিউজ পেপারগুলি কোন লেভেলে হলুদ সাংবাদিকতা তখন করেছিল। আর এই জন্যই এই কেসের বেশিরভাগ ইনফো, প্রায় 80% ইনফো সংগ্রহ করা হয়েছে কোর্টের যে মূল জাজমেন্ট আছে সেটা থেকে। এই যে আমার কাছে মূল জাজমেন্টটা আছে, একদম ফুল, জানি না কতটুকু দেখা যাচ্ছে। আর বাকি ইনফো মোটামুটি নিউজ পেপার থেকে সংগ্রহ করা। এটা করতে গিয়ে আমি 1989, 1990, 1992 এই 3 বছর যত রিলেভেন্ট নিউজ পেপার ছিল সবই আমি প্রায় পড়ে ফেলছি। তবুও অনেক ইনফো ভিডিওতে ইনক্লুড করা সম্ভব হয়নি, কারণ ভিডিও এমনিই অনেক বড় হয়ে গেছে। আপনারা যদি কেউ এই জাজমেন্টটা এটা পুরোটা পড়তে চান বা আগ্রহ থাকে বা জানতে চান যে কোর্টের জাজমেন্ট আসলে কেমন হয়, তাহলে আমি আপনাদের এটা PDF করে আপনাদের দিতে পারি, তবে অবশ্যই ফ্রি না, খুবই নমিনাল একটা প্রাইজের বিনিময়ে। ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, সেটাতে আপনার নাম আর ইমেল অ্যাড্রেস ফিল আপ করে পাঠিয়ে দেবেন। 24 ঘন্টার মধ্যেই আই উইল মেইল ইউ ব্যাক উইথ দ্য PDF। আর আরেকটা কথা না বললেই না, আমার মতে পুরোটা ঘটনার রুট হলো ডাক্তার মেহেরুন্নেসা। সেই মূলত এখানে আসল অপরাধী। সে জানতো যে তার ছেলের চরিত্র ভালো না, তারপরেও সে আরেকটা মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিয়েছে, যে হয়তো বিয়ে দিলে ছেলে ভালো হয়ে যাবে।
দুনিয়ার সকল মায়েদের কাছে আমার রিকোয়েস্ট, আপনার ছেলের চরিত্র ভালো না, আপনার ছেলেকে আপনি মানুষ করে গড়ে তুলতে পারেন নাই, সেই দায়িত্ব সম্পূর্ণই আপনার। আপনার ছেলেকে মানুষ করার দায়িত্ব আরেক বাড়ির মেয়ের না। যে দায়িত্ব আপনার ছিল সেটা আরেকজনের মেয়ের উপর চাপিয়ে দিয়ে দেন না, তার লাইফটা নষ্ট করিয়েন না। যাই হোক, আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে চাইলে চ্যানেলে আরও এরকম ভিডিও আছে, দেখে আসতে পারেন। ভালো থাকবেন আর নিজের কাছের মানুষগুলি সবসময় খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।